নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 9-এর কোষে থেকে 12 ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের এমসিকিউ থেকে শুরু করব। তো এমসিকিউ এর ফার্স্ট অঙ্কটা করার জন্য আমাদের একটা প্রয়োগ লাগবে। একটা প্রয়োগ স্কিপ করে গেছিলাম, তো আগে আমি প্রয়োগটা বুঝিয়ে দিয়ে তারপর আমি এমসিকিউ যাচ্ছি। তো দেখো, প্রয়োগ নম্বর 12 বলেছে যে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের এবি বিসি সি এ বাহুগুলির মধ্যবিন্দু বলেছে ডিইএফ। এবিসি একটা ত্রিভুজাকার ক্ষেত্র, এবি এর মধ্যবিন্দু ডি, বিসি এর মধ্যবিন্দু ই, আর এসি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। বলেছে প্রমাণ করি যে ডিইএফ যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল ইকুয়াল টু কি, যে 1/4 ইন্টু এবিসি। মানে ত্রিভুজ ডিইএফ ইকুয়াল টু কি 1/4 ইন্টু এবিসি। তার মানে কি, যে মানে এই যে এবিসি এর যে ক্ষেত্রফলটা হবে সেটা 4টা ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, মানে এই যে 4টা ত্রিভুজ আছে, 4টা ত্রিভুজের ক্ষেত্রফলটা সমান বলেছে। তো প্রদত্ত যেটা দিয়েছে সেটা লিখে দিলাম ফার্স্টের লাইনটা, আর প্রামাণ্য বিষয়ের জায়গায় সেকেন্ড লাইনটা লিখছি। এবার প্রমাণ করছি। দেখো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রের যে এবি আর এসি যে বাহুটা আছে তার মধ্যবিন্দু কি বলেছে, একটা বলেছে ডি আর একটা বলেছে এফ। তাহলে এখানে আমরা কি বলতে পারি, যে যেহেতু এই দুটো মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু দুটোকে যদি আমরা যোগ করি তাহলে ডিএফটা কি হবে, সমান্তরাল বিসি। মানে ডিএফ সমান্তরাল বিসি। কেন বলতে পারলাম, কারণ এরা দুজনই মধ্যবিন্দু, কিন্তু ডিএফ সমান্তরাল বিসি। তাহলে ডিএফ সমান্তরাল বিসি মানে তো আমরা এটাও বলতে পারি যে ডিএফ সমান্তরাল বিই, কারণ ডিএফটা যদি বিসি এর সঙ্গে যদি সমান্তরাল হয় তাহলে ডিএফটা অবশ্যই বিই এর সঙ্গেও সমান্তরাল হবে। ঠিক আছে, তাহলে আবার আমরা এখান থেকে বলতে পারি যে এসি আর হচ্ছে বিসি দুজনের মধ্যবিন্দু কি, যে এখানে হচ্ছে এসি আর বিসি দুজনের মধ্যবিন্দু হচ্ছে ই আর এফ। এসি এর মধ্যবিন্দু এফ, বিসি এর মধ্যবিন্দু ই। তাহলে দুটোকে যদি যোগ করি তাহলে এই যে ইএফ যে সরলরেখাটা পাচ্ছি সেটা কার সঙ্গে তখন সমান্তরাল হবে, এবি এর সঙ্গে সমান্তরাল। এবি এর সঙ্গে সমান্তরাল হওয়া মানে কি, বিডি এর সঙ্গে সমান্তরাল। তাহলে কি পাচ্ছি, ডিএফ সমান্তরাল বিই পাচ্ছি, আবার ইএফ সমান্তরালটা কি পাচ্ছি আমরা, বিডি। তাহলে এই যে ডিবিইএফ যেটা পাচ্ছি আমরা, তো সেটা আমাদের কি হচ্ছে, সেটা হচ্ছে একটা সামান্তরিক পাচ্ছি, বা এখানে তোমাদের বইয়ে যেটা নাম দিয়েছে বিডিএফই, এটা একটা সামান্তরিক পাচ্ছি। এবার দেখো, সামান্তরিকের ডিইটা কি, একটা কর্ণ। তাহলে সামান্তরিকের কর্ণটা কি করে, যে দুটো সমান ত্রিভুজ ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তার মানে এই যে এই ত্রিভুজটা আর এই যে এই ত্রিভুজটা, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কি সমান। তাহলে এখানে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, অথবা এটাও বলতে পারি যে তারা দুজন কি, যে সর্বসম। আমরা আগের চ্যাপ্টারে করে এসেছি। আবার একইভাবে যদি আমরা এই যে এটা নিই, মানে এই সামান্তরিকটা যদি নিই আমরা, ঠিক আছে, কারণ এইটা যেভাবে সামান্তরিকটা পেলাম এইটাও সেভাবে আমরা সামান্তরিক পাবো। তো এই সামান্তরিকটা যখন আমরা পাবো, সেই সামান্তরিকের ক্ষেত্রে এটা কি পেয়ে যাচ্ছি, কর্ণ। তার মানে কি, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আবার সমান পাচ্ছি আমরা। মানে ডিইএফ আর সিইএফ দুটো ত্রিভুজ আবার আমরা সমান পাচ্ছি। ঠিক আছে, আবার সেম ভাবে আমরা পাবো এখান থেকে এই যে আর একটা যে সামান্তরিক আছে, এই যে এডিএফই, এডিএফই যে সামান্তরিক আছে, তাহলে সেই সামান্তরিকের এটা কর্ণ। তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সমান। বইয়ে এত ডিটেলসে বলেনি, জাস্ট এমনি একইভাবে এই করে অনুরূপভাবে বলেছে, তো বইয়ের মতোই করবে। আমি জাস্ট বোঝানোর জন্য এটা বলছি। এখানে অ্যাকচুয়ালি 3টা সামান্তরিক উৎপন্ন হয়েছে। এটা একটা, যেখান থেকে দুটো ত্রিভুজ পাচ্ছি, এইটা একটা, যেখান থেকে দুটো ত্রিভুজ পাচ্ছি, আর এই একটা সামান্তরিক যেখান থেকে দুটো ত্রিভুজ পাচ্ছি। তাহলে ত্রিভুজগুলো সমান। তাহলে 1 2 3 থেকে কি পাবো, দেখবো সবাই সবার সাথে সমান। কারণ এই ত্রিভুজটা এমন একটা ত্রিভুজ যেটা এই সামান্তরিকের ক্ষেত্রেও আছে, এই সামান্তরিকের ক্ষেত্রেও আছে, আবার এই সামান্তরিকের ক্ষেত্রেও আছে। তাহলে এই ত্রিভুজটা এর সাথে সমান, এই ত্রিভুজটা এর সাথে সমান, আবার এর সাথে সমান। তার মানে কি, সবাই সবার সাথে সমান। তাহলে সবাই সবার সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে ত্রিভুজ, তাহলে 4 ইন্টু ডিইএফ মানে কি হয়ে যাচ্ছে, ইকুয়াল টু এবিসি। কারণ এখানে কটা আছে দেখো, 1 2 3 4, 4টা ডিএফ আছে। কারণ ডিইএফ মানে কি, ডিবিই, আবার সেটা মানে এডিএফ, সেটা মানে কি সিইএফ। তাহলে সবগুলো জায়গাতে আমরা 4 লিখতেই পারি সেখানে। তাহলে 4 ইন্টু ডিইএফ মানে কি, ত্রিভুজ এবিসি। মানে ডিইএফ কে 4 বার নিলে আমরা ত্রিভুজটা পেয়ে যাচ্ছি। জাস্ট 4টা নিচে চলে আসছে, তাহলে প্রমাণ হয়ে যাচ্ছে। এই ছিল প্রয়োগ নাম্বার 12। এবার আমি অঙ্কে আসছি।
MCQ 21-1 21-1 বলেছে যে ABC একটা ত্রিভুজ, BC CA আর AB তাদের মধ্যবিন্দু বলেছে DE আর একটা হচ্ছে F। ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা বলেছে 16। তাহলে FBCE যে ট্রাপিজিয়ামটা পাবো, তো এখান থেকে আমরা যুক্ত করছি, এটাও যুক্ত করে দিলাম, এটাও যুক্ত করছি। FBCE মানে এই যে ট্রাপিজিয়ামটা পাচ্ছি আমরা, সেই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে দেখো টোটাল যে ত্রিভুজ মানে ত্রিভুজ ABC ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 16 বর্গ সেমি, বা আমি সেমি স্কোয়ার লিখছি। তাহলে টোটালটা যদি 16 হয় তাহলে প্রত্যেকটা কত করে হবে, 4 করে হবে, কারণ দেখলাম আমি প্রত্যেকটাই কি হয়, সমান সমান হয়, সমান ত্রিভুজ এগুলো। তার মানে এখানে আমরা বলতে পারি যে ত্রিভুজ DEF ইকুয়াল টু 4 বর্গ সেমি। দেখো DEF ইকুয়াল টু 4 বর্গ সেমি মানে প্রত্যেকটা ত্রিভুজই আমাদের সমান, ঠিক আছে। বা এখানে এরকমও লিখতে পারি, তারপরে DEF ইকুয়াল টু ত্রিভুজ BDF মানে ত্রিভুজগুলোর নাম লিখছি জাস্ট, ইকুয়াল টু ত্রিভুজ CDE ইকুয়াল টু AFE, চারটা ত্রিভুজের নাম লিখে দিলাম এখানে। তাহলে অতএব যেটা চেয়েছে আমাদের এখানে যে ইকুয়াল টু লিখে দিচ্ছি 4 বর্গ সেমি। তাহলে এখানে চেয়েছে হচ্ছে FBCE এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল কত। অতএব FBCE ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু, তাহলে ট্রাপিজিয়ামটা কটা ত্রিভুজ নিয়ে গঠিত, 1 2 3টে, তাহলে 3টা ত্রিভুজ মানে কি 4 + 4 + 4 মানে 3 × 12 বর্গ সেমি। তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার সি। এবার 2 নম্বরে আসছি। 2 নম্বর বলেছে যে ABCD যথাক্রমে PQRS একটা সামান্তরিকের, আচ্ছা আমি আগে সামান্তরিকটা আঁকি। PQRS একটা সামান্তরিক আছে, ABCD যথাক্রমে PQRS সামান্তরিকের PQ QR RS আর SP তাদের মধ্যবিন্দু। তাহলে ওখানে হচ্ছে যাবে ABCD। তাহলে বলেছে যে PQRS সামান্তরিকের ক্ষেত্রফলটা বলে দিয়েছে হচ্ছে 36 বর্গ সেমি যদি হয়, তাহলে ABCD যে সামান্তরিকটা পাবো মানে এগুলোকে যুক্ত করে যে ABCD একটা সামান্তরিক পাবো তার ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে সামান্তরিক PQRS এর ক্ষেত্রফল ইকুয়াল টু 36 বর্গ সেমি। টোটালটা হচ্ছে 36 বর্গ সেমি মানে বড়টা। আমরা কি করছি, এসিটাকে যুক্ত করছি। দেখো এ আর সি দুজনে কিন্তু মধ্যবিন্দু, ঠিক আছে। দুটো মধ্যবিন্দু থেকে যদি আমরা যুক্ত করি তাহলে সামান্তরিকটা কি হাফ হাফ হয়ে যাচ্ছে, মানে এই যে একটা হাফ সামান্তরিক, এটা হচ্ছে একটা হাফ সামান্তরিক। তাহলে টোটালটা আমাদের 36 ছিল, তাহলে এইটুকু কত হবে 18, আর এতটা কত হবে 18। তাহলে এখানেই করছি যে সামান্তরিক PACS, এই যে PACS এর ক্ষেত্রফল ইকুয়াল টু 18 বর্গ সেমি। আর এই পাশটা লিখছি না কারণ এই পাশটা সেম হবে। এবার দেখো PACS যে একটা সামান্তরিক, তার ভূমি কি এসি, আর তার মধ্যে একটা ত্রিভুজ কি অবস্থিত ওখানে ADC। দেখো এখানে এই যে এতটা PACS একটা সামান্তরিক যার ভূমি হচ্ছে এসি, সেই ভূমির উপরই ADC একটা হচ্ছে ত্রিভুজ, আর তাদের সমান্তরাল যুগল কি এসি আর কি এখানে PS। তাহলে আমরা কি বলতে পারি উপপাদ্য থেকে যে ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, সামান্তরিকের ক্ষেত্রফলের অবশ্যই অর্ধেক হবে। তো আমি এখানে ডিটেলে লিখে করাচ্ছি একটু যে সামান্তরিক PACS ও ত্রিভুজ ADC একই ভূমি এসি এবং
একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে কি বলতে পারবো যে অতএব ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক পিএসিএস। তাহলে পিএসিএস মানে কত পেলাম একটু আগে, পিএসিএস মানে পেলাম 18, তাহলে 9 বর্গ সেমি। তাহলে ত্রিভুজ এবিসি মানে পাচ্ছি 9 বর্গ সেমি, মানে এটা মানে পাচ্ছি 9 বর্গ সেমি, সরি এবিসি না এডিসি, ফার্স্টে এডিসি লিখেছিলাম, যাই হোক এটা এডিসি হবে। তাহলে এডিসি মানে পাচ্ছি 9, এটা যদি 9 পাই তাহলে অবশ্যই এবিসিও 9ই পাবো আমরা, কারণ এই পাশটা যা কাজ হবে এই পাশটা তাই কাজ হবে। তাহলে অতএব ত্রিভুজ এবিসি ইকুয়াল টু 9 বর্গ সেমি। এবার আমাদের কি বলেছে এবিসিডি টোটালটার ক্ষেত্রফল, তাহলে 9 + 9 কত 18, তাহলে অতএব সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 9 + 9 ইকুয়াল টু 18 বর্গ সেমি। এই হলো অ্যান্সার। এবার আসছে 3 নম্বরে। 3 নম্বরটা বলেছে যে এবিসিডি সামান্তরিকের ভিতর ও যে কোনো একটি বিন্দু। এবিসিডি সামান্তরিকের ভিতর ও ধরলাম এখানে একটা বিন্দু। তাহলে বলেছে এও বি যে ত্রিভুজ আর সিওডি একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজের যোগফল মানে এও বি আর সিওডি দুটো ত্রিভুজের যোগফল বলেছে 16, মানে ত্রিভুজ এও বি প্লাস ত্রিভুজ সিওডি ইকুয়াল টু 16 বর্গ সেমি, মানে সেমি স্কোয়ার। তাহলে এবিসিডি টোটাল সামান্তরিকের ক্ষেত্রফলটা কত হবে? দেখো এটা করার জন্য আমাদের প্রয়োগ নাম্বার 9 এর হেল্প লাগবে, যেটা আমরা করে দিয়েছি, এর আগে বুঝিয়ে দিয়েছিলাম। তো সেখানে কি পেয়েছিলাম যে একটা সামান্তরিকের যে কর্ণ আছে, কর্ণ দুটো কি করে যে 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, মানে যে 4টা ত্রিভুজ পাচ্ছি আমরা কর্ণ দুটো টানার পর, তো সেই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল কি হয় সমান হয়। তাহলে দেখো এসি আর বিডি কি এখানে কর্ণ তো এবিসিডি, তাহলে এই যে 4টা ত্রিভুজ পাচ্ছি তার 4টা ত্রিভুজের কি ক্ষেত্রফল সমান। তাহলে এই যে ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দুজনের যোগফল বলেছে 16, আবার এরা দুজন সমান, তাহলে কি হবে এটা 8 8 করে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে লিখছি এখানে যে ত্রিভুজ এওবি ইকুয়াল টু ত্রিভুজ সিওডি ইকুয়াল টু ত্রিভুজ বিওসি ইকুয়াল টু ত্রিভুজ এওডি। তো এখানে লিখবো যে ত্রিভুজ এওবি ইকুয়াল টু 16/2 মানে 8 বর্গ সেমি, বর্গ সেমিকে সেমি স্কোয়ার লেখা যায়, তো আমি সেই জন্য লিখছি। তাহলে সবগুলো আমরা কত করে পাচ্ছি 8 8 করে, তাহলে টোটালটা কত হবে 8 + 8 + 8 + 8 মানে 4 8 32। অতএব আচ্ছা সরি টোটালটা বের করতে বলেনি, এখানে বের করতে বলেছে যে হ্যাঁ টোটালটা বের করতে বলেছে যে টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল কত, তাহলে 8 + 8 + করে 4 বার হচ্ছে, তাহলে অতএব সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 8 × 4 করছি মানে 32 বর্গ সেমি। তাহলে হচ্ছে অপশন নাম্বার সি, আর আগেরটা হচ্ছে অপশন নাম্বার হয়েছিল বি। এবার আসছি 4 নম্বর। 4 নম্বর বলেছে যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু বলেছে ডি। এবিসি একটা ত্রিভুজ, বিসি বাহুর মধ্যবিন্দু বলেছে ডি। আবার বলেছে আচ্ছা তাহলে আমি এখান থেকে একটা এটা যুক্ত করে দিচ্ছি, এডিটা যুক্ত করছি। আবার বলেছে বিডি এর মধ্যবিন্দু আবার বলেছে এখানে ই। দেন কি বলেছে যে এ ই যেটা আছে মানে এইটা এখানে যুক্ত করি, এই এর মধ্যবিন্দু আবার বলেছে হচ্ছে ও, এখানে আছে ও। তাহলে বি ও ই যে ত্রিভুজটা তার ক্ষেত্রফলটা কত হবে, মানে এবিসি এর সঙ্গে লিঙ্ক করতে বলেছে তাকে। দেখো এবিসি ত্রিভুজের বিসি এর মধ্যবিন্দু কি ডি, তাহলে আমরা বলতে পারি যে যেহেতু বিসি এর মধ্যবিন্দু ডি, তাহলে এখানে বলতে পারি যে ত্রিভুজ এবিডি ইকুয়াল টু হাফ অফ ত্রিভুজ এবিসি, মানে এবিডি ইকুয়াল টু হচ্ছে হাফ অফ ত্রিভুজ এবিসি।
আবার কি বলেছে, বিডিই যে ত্রিভুজটা আছে তার বিডি এর মধ্যবিন্দু বলেছে হচ্ছে এখানে ই। তাহলে আবার এই লেখাগুলো না লিখলেও পারো, তো যাতে ভুলে না যাও সেই জন্য আমি লিখে দিচ্ছি। বিডি এর মধ্যবিন্দু ই। তাহলে বিডি এর মধ্যবিন্দু যেহেতু ই, তাহলে এবিই যে ত্রিভুজটা হচ্ছে, মানে ত্রিভুজ এবিই ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, যে হাফ অফ ত্রিভুজ এবিডি। ঠিক আছে। আবার কি পাচ্ছি, এই এর মধ্যবিন্দু কি পাচ্ছি, ও। এই এর মধ্যবিন্দু হচ্ছে ও। তাহলে এই এর মধ্যবিন্দু যদি ও হয়, তাহলে এই যে ত্রিভুজটা পাচ্ছি সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি, এইটার হাফ। তাহলে ত্রিভুজ বিওই ইকুয়াল টু হাফ অফ ত্রিভুজ এবিই। দেখো আমাদের বিওই এর ক্ষেত্রফলটাই বের করতে বলেছে, তো সেটা কার সাথে লিঙ্ক করে বের করতে বলেছে, এবি এর সঙ্গে। তাহলে এখানে এবিই মানে কি জানি, এটা জানি, বসিয়ে দিচ্ছি এবি এর জায়গায়। তাহলে এখানে কত হচ্ছে 1/4। আবার এবিডি মানে কি জানি, এটা 1/2 ইন্টু ত্রিভুজ এবিসি। তাহলে কত হচ্ছে 1/8 এবিসি। আর এই পাশে লিখে দিচ্ছি বিওই। এটা মানে ক্ষেত্রফলকে বুঝিয়ে দেয়, তো দরকার নেই আর ই করার। তো এখানে হচ্ছে অপশন নাম্বার হচ্ছে ডি। এই গেল অ্যান্সার। নেক্সট হচ্ছে 5 নম্বর। 5 নম্বর বলেছে একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং ত্রিভুজের ক্ষেত্র একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। একটা সামান্তরিক, একটা বলেছে আয়তক্ষেত্র, তা আয়তক্ষেত্রটা এর মধ্যে আঁকা যাবে না সেভাবে। আর আরেকটা বলেছে ত্রিভুজ। আচ্ছা, এটা তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বলেছে পি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে আর ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে টি। যদি হয় তাহলে কোন সম্পর্কটা সত্য হবে। দেখো সামান্তরিকের ক্ষেত্র আর আয়তক্ষেত্রের ক্ষেত্র কি হবে, সমান হবে তো, তাই না? সামান্তরিকের ক্ষেত্র আর আয়তক্ষেত্রের ক্ষেত্রটা কি হবে, সমান হবে। তাহলে এমনি আমরা কি পাচ্ছি, পি ইকুয়াল টু আর পেয়ে যাচ্ছি ফার্স্টেই। আর এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি বলেছে, টি। তাহলে তারা একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। মানে সামান্তরিকটা, আমি সামান্তরিক নিয়েই বলছি, সামান্তরিকটা ত্রিভুজটা একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে কি হবে, যে সামান্তরিকের যেটা ক্ষেত্রফল হবে সেটা কি হবে, সামান্তরিকের ক্ষেত্রফল যেটা হবে তার হাফ হবে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা। অর্থাৎ আমরা ঘুরিয়ে বলতে পারি যে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা দ্বিগুণ হয় সামান্তরিকের। তাহলে এখানে অপশন নাম্বার হয়ে যাচ্ছে এই গেল হচ্ছে অ্যান্সার। এখানে কিছু করার নাই, জাস্ট ছবি এঁকে করে দেবে। তো আজকে আমি এমসিকিউ পর্যন্ত করবো, অঙ্কগুলো একটু লেন্দি, তো এতটা আগে করবে। প্রয়োগগুলো আগে না করা থাকলে বা উপপাদ্যগুলো না করা থাকলে কিছু বুঝতে পারবে না অঙ্কগুলো। নেক্সট দিন আমি সংক্ষিপ্ত থেকে শুরু করব, তার আগে এতটা ভালো মতো প্র্যাকটিস করবে। আজকে এতটা পর্যন্তই।